হে জিনিয়াস, ওয়েলকাম টু এইচএম স্টাডি। তাহলে চলো, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে 3.5 অনুশীলনী বা এক্সারসাইজের উদাহরণ আর অঙ্কগুলো। আজকে আমরা এই 3.6 আর এই চ্যাপ্টারের লাস্ট এক্সারসাইজ এই 3.6টা, সেটা আজকে আমরা দেখব। উদাহরণ এবং এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব কম আছে। আর যদি সময় মতো আমি ডেইলি ক্লাসটা নিতাম তাহলে হয়তো ম্যাট্রিক এক্সামের আগে আমি আমরা নেক্সট চ্যাপ্টার যেটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা হয়তো আমরা করতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারছি না হবে কি না, দেখবো একবার। তাহলে চলো আজকে আমরা শুরু করি। কয়েকটি উদাহরণ আছে সেগুলো থেকে শুরু করি। আসলে আজকের একই রকম থাকবে, আমাদের প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, এগুলো দিয়ে আমরা সমাধান করব। আর সাথে 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 একটা কনসেপ্ট আছে, ছোটো কনসেপ্ট, যেটা আজকে আমরা ব্যবহার করব। সেটা হলো যে আমরা জানি, প্রথম আমি ক্লাসে কি বলেছিলাম দেখে নেবে তোমরা, যে বহুপদ রাশি কাকে বলে। তার চলকের আমি চলকের যে গাঢ় যেটা বলেছিলাম, চলকের যে সূচক, এখানে যদি এক্স থাকে তাহলে তার উপরে যে সূচক সেটা কি থাকতে হয়, সেটা একটি আমাদের পূর্ণ সংখ্যা থাকতে হয়, 0 1 2 3 4 এরকম, 0 থেকে স্টার্ট করে। কিন্তু যদি এরকম যদি কোনো একটা থাকে, এরকম যদি চলক, যেমন ধরো নাও 5/y = 3, এরকম যদি থাকে তাহলে সেটা কিন্তু একটি বহুপদ রাশি নয়, ঠিক আছে। তাহলে এরকম আজকে থাকবে এরকম কয়েকটি উদাহরণ, সেগুলো থেকে আমরা কি করব, এই যে 1/, এটাকে রিডিউস করব, মানে আমরা এটাকে বহুপদ রাশিতে পরিণত করব, বহুপদ রাশি বানিয়ে দেবো, ঠিক আছে। যেটাকে বলে রিডিউসিবল টু বা রিডিউস টু আমাদের লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আমরা রৈখিক বহুপদ রাশিতে আমরা সেটাকে কি লঘুকরণ করে নেব, বাংলায় বলে লঘুকরণ করে। যখন আমরা লঘুকরণ করে নেব তখন এটা হয়ে যাবে এরকম, p+2q = 3। আমি p এবং q কেন লিখলাম সেটা তোমরা অবশ্যই বুঝবে। এরপরে আমরা এখান থেকে p এবং q এর মান, যেভাবে আমরা x এবং y এর মান বের করেছিলাম, ঠিক সেইভাবে আমাদের এরকম দুটি সমীকরণ বের হয়ে আসবে p এবং q এর সাহায্যে। সেই p এবং q এর মান আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি ইউজ করে, প্রতিস্থাপন, অপনয়ন বা বজ্রগুণন, বা যদি গ্রাফ লাগে মানে লৈখিক পদ্ধতি, তাও ব্যবহার করে আমরা বের করে তারপরে আমরা পুট করে দেবো, ঠিক আছে। খুব ইজি। চলো তাহলে দেখি। প্রথমটা আমাদের কি দেওয়া আছে, উদাহরণ 17, যে জোড়ারৈখিক সমীকরণগুলো সমাধান করো। এই যে দুটি জোড়ারৈখিক সমীকরণ দেওয়া আছে সেগুলো সমাধান করতে হবে। উদাহরণ 17 দেখো, এখানে কি জোড়ারৈখিক সমীকরণ বলছে, জোড়ারৈখিক সমীকরণ বলছে, আসলে এগুলো কিন্তু জোড়ারৈখিক সমীকরণ না, ঠিক আছে। প্রশ্ন তো ভুল দেওয়া আছে, এরকম দিতে হতো আসলে, যে জোড়া সমীকরণগুলো সমাধান করো। তাহলে এগুলোকে আমরা রৈখিক সমীকরণে প্রথমে লঘুকরণ করে নেবো, মানে রিডিউস করে নেব, এরপরে আমরা করব। তাহলে দেওয়া কি আছে, 2/x + 3/y = 13, 2/x + 3/y = 13। আর আরেকটা, চলো এটা যেহেতু দেওয়া আছে আমরা প্রথমে এটাকে রিডিউস করে নিই। এখানে এটাকে কিভাবে আমরা লিখতে পারি, দেখো আসলে এভাবে লিখতে পারি যে 2 × 1/x, ঠিক আছে, প্লাস 3 × 1/y = 13। কোনো অসুবিধা নেই, কারণ এই লাইন যদি আবার এরকম যদি আমরা পূরণ করে নিই, 2 একে 2, 3 একে 3, তাহলে এই উপরটা এসে যাবে, ঠিক তো। আর এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা এরকম নিতে পারি, যেমন ধরে নাও 2p + 3q = 13, ঠিক আছে। এরকম আমরা ধরে নিলাম। এখন এটাকে 1 দিয়ে দিই। আর এরপরের সমীকরণটা কি দেওয়া আছে, 5/x - 4/y = -2, এবং 5/x - 4/y = -2, ঠিক আছে। এটা থেকে আমরা ঠিক একই পদ্ধতি ইউজ করব, যেমন 5টাকে সরিয়ে নিয়ে 1/x - 4টাকে সরিয়ে নিয়ে 1/y = 2। এটাকে আমরা 2 দিয়ে দেবো। সরি এই 1/x এর জায়গায় আমরা কি পুট করে দেবো, 5p - 4q = -2। এটাকে আমরা 2 দিয়ে দেবো। এই হয়ে গেল সমীকরণ। এখন p এবং q সেগুলো কি, প্রশ্ন তো এগুলো দেওয়া ছিল না, তাই আমরা একটা লাইন এখানে লিখে দেব, ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তাহলে কি বলবো, 1 এবং 2তে কি কি,
পি মানে কি, এখানেও দেখছি পি মানে 1/x, এখানেও উভয় ক্ষেত্রে কিন্তু একই জিনিস হতে হবে, ঠিক আছে। এখানে যদি আমরা পি দ্বারা যে কোনো একটা জিনিস বুঝাই তাহলে সেম একই পি দ্বারা এখানেও সেম একই জিনিস বোঝাতে হবে। এরকম না যে এখানে 1/x আছে কিন্তু এখানে আমরা 5/x বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে 1 এবং 2 তে আমরা কি বলতে পারি, পি ইকুয়াল টু 1/x এবং কিউ ইকুয়াল টু 1/y ধরা হলো, ঠিক আছে। এখন এই আমরা লিখে নিলাম। এখন 1 এবং 2 কে আমরা সলভ করি, তাহলে দেখো এখন তো এগুলো হয়ে গেল। আগে তো আমরা x এবং y কে সলভ করেছিলাম, তাহলে এখন p এবং q কে সলভ করব। কি আছে, একই কথা, শুধু x এর জায়গায় p আর y এর জায়গায় q। তাহলে সলভ কিভাবে করব, আমরা আমাদের তিনটা পদ্ধতি আছে, যে কোনো একটা ইউজ করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি প্রতিস্থাপন করি তাহলেও হয়ে যাবে। যদি আমরা চাই যদি বজ্রগুণন একটু ইজি পদ্ধতি, যদি সেটা করি তাহলে আমাদের আরও একটা লাইন লিখতে লাগে, কারণ এই 13কে ভিতরে নিয়ে আসতে হবে, যেহেতু সেটা কি ছিল, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এই আকৃতির। তাহলে এটাকে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে আমরা চাই না যে আরও একটা লাইন লিখতে। তোমাদেরকে বলছি আসলে ট্রিক, মানে শর্টকাট খুব ইজি কোন মেথডটা তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে। তাহলে প্রতিস্থাপন একটু লেন্দি প্রসেস, সেটাও আমরা দেখে নিলাম। আর বজ্রগুণন তো আর একটা লাইন লিখতে হবে এখানে এবং এখানে, সেটাও আমরা দেখে নিলাম, সেটা আমরা ইউজ করবো না। আর অপনয়নটা দেখি সহজ হবে কি, কোনো একটি চলকের সঙ্গে যে সহগ সেটা আমরা দেখছি না যে সমান। এখানে দেখতে পাচ্ছি 2, এখানে 5, এখানে 3, এখানে 4, ঠিক আছে। কিন্তু আমরা অপনয়ন ইউজ করবো কেন, দেখো এখানে 3 এবং এখানে 4 আছে। এই সমীকরণকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে এখানে কি হয়ে যাবে, আমাদের 12 হয়ে যাবে। আর এই সমীকরণকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে এখানেও কি হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে উপরটাকে 4 দিয়ে আর নিচেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা করে নিতে পারি। বা আমরা এরকমও করতে পারি, এই সমীকরণকে আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এখানে কি হয়ে যাবে, 5 দুগুণা 10p। এই সমীকরণকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানেও হয়ে যাবে 10p, সেটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি অপনয়ন চুজ করব, অপনয়ন পদ্ধতিটা, ঠিক আছে। এরকম আমরা সব পদ্ধতি একটা একটা করে চুজ করতে পারবো আর আমরা করব, ঠিক আছে। তাহলে আমি কি করি এখন, এই অপনয়ন কিভাবে করি আমরা, 1 × 5 এটাকে আমি 5 দিয়ে পূরণ করছি, ঠিক আছে। তাহলে কি হবে, 5 দুগুণা 10p প্লাস 3 5 15q ইকুয়ালস টু 5 13 65। আর আমরা 2কে কি, সমীকরণ 2কে আমরা 2 দিয়ে পূরণ করলে দেখতে পাচ্ছি এখানে কি হয়, আমাদের 10 হয়, ঠিক আছে। তাহলে 2 দিয়ে পূরণ করছি, 10p মাইনাস এটা কি, এটাকে 2 দিয়ে 8q ইকুয়ালস টু এটা হয়ে যাবে -4। এখন আমরা কি করব, যে দুইটা সমান হয়েছে সেই দুইটা চিহ্ন একই চিহ্ন থাকলে কি করতে হয়, আমাদের বিয়োগ করতে হয়। তোমরা যদি অপনয়ন পদ্ধতি বুঝতে পারো না এখানে, তাহলে আগের অপনয়ন পদ্ধতি যে ক্লাস 3.4 এক্সারসাইজ, যেটা আগের ক্লাসের আগের ক্লাসটা, সেটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখন বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। আর বিয়োগ করতে হলে আমি কি বলছিলাম, এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে মাইনাস আছে, প্লাস দিয়ে দিলাম, সরি প্লাস আছে, মাইনাস দিয়ে দেবো। এখানে মাইনাস মানে প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে -10p প্লাস 10p ক্যান্সেল, প্লাস প্লাস, তাহলে 15 আর 8 23q ইকুয়ালস টু, এখানে প্লাস প্লাস, তাহলে 65 আর 4 69, এই হয়ে গেল, সরি 69, ঠিক আছে। এখন 23, এখন কিউ ইকুয়াল টু কত হবে আমি এখানে লিখে দিই। এই লাইন থেকে তোমরা নিচে লিখবে, কিন্তু তোমাদের কপিতে তো জায়গা আছে। তাহলে আমরা কিউর মান কীভাবে বের করবো, কিউ ইকুয়ালস টু, এই ডান দিকে 69 আর সেটার নিচে কি চলে যাবে আমাদের 23। তাহলে 69/23। এখন এই নাম্বারগুলো দেখে আমরা ইজিলি বুঝতে পারছি যে এই 23 কতবার যাবে, 3 বার। কারণ এই 3 বার হলে 9 হয়ে যায়, এই 2 3 বার হলে 6 হয়ে যায়, ঠিক তো। তাহলে 3 বার চলে যাবে। তাহলে 23 69-এর মধ্যে কতবার যাবে, 3 23 69 69, ঠিক আছে। তাহলে আমাদের কিউ কত পেলাম, কিউ ইকুয়াল টু 3 পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা সেই কিউর মান এই 2-তে বা 1-এ যে কোনো জায়গায় আমরা বসিয়ে পির মান বের করে নেব। তাহলে কোনটাতে বসালে আমাদের ভালো হবে, এটাতে, ঠিক আছে। এটার মানটা একটু ছোটো আছে। তাহলে এখন বলি কিউ এর মান আমরা 1-এ বসাই, ভেরি সিম্পল।
ওয়ানে বসালে আমাদের হয়ে যাবে কি হবে দেখো 2p তো তাহলে লিখে নিলাম 2p প্লাস 3q তো তাহলে কিউয়ের জায়গায় 3 আর কিউয়ের জায়গায় 3টা বসিয়ে দেবো আর 13 এখন হয়ে গেল 2p প্লাস 9 ইকুয়ালস টু 13 এখন কি হয়ে যাবে 2p ইকুয়ালস টু 13 মাইনাস 9 এখন কি হবে 2p ইকুয়ালস টু 4 আর p ইকুয়ালস টু কত হবে 4/2 মানে আসলে 2 2 গুণা 4 তো মানে এখন কিন্তু কিসের মান বের হয়ে আসলো p এবং q কিন্তু সমীকরণটা দেওয়া কিভাবে হয়েছিল x এবং y তাহলে x এবং y এর মানটা বের করতে হবে তাহলে x এবং y কিভাবে বের করব দেখো খুব ইজি এই জায়গাটা বাস এখানে দুইটা স্টেপ একটা আছে এখানে আমরা রিডিউস কিভাবে করি এক নম্বর কথা আর সেকেন্ড কথাটা কি আমরা শেষে যখন রিডিউস যে আমরা যে দুটি চলক ধরেছিলাম সেগুলোর মান থেকে আমরা প্রশ্নতে দেওয়া যে দুটি চলক সেগুলোর মান কিভাবে বের করি তাহলে দেখো p এখন আমরা কি দেখতে পাই অতএব p কত পেয়েছিলাম 2 তো তাহলে p মানে কি আসলে p মানে এই যে লিখেছিলাম কত 1/x ঠিক আছে তাহলে p ইকুয়াল টু 1/x আর এই সেটার মান কত 2 আসলে p এর মান 2 তো বা তোমরা বোঝার জন্য এরকম আমি বলতে পারি p ইকুয়াল টু 2 ইকুয়াল টু 1/x p ইকুয়াল টু 2 ইকুয়াল টু 1/x যেমন যে কোনোভাবে বলা যেতে পারে ঠিক তো এরকম যদি হয় p মানে 2 আর 2 মানে 1/x তাহলে x কত হবে x কোনাকুনি যদি আমরা পূরণ করে নিই বা উল্টিয়ে নিই যদি উভয় দিক যদি উল্টিয়ে নিই যেমন 1/x সেটা হয়ে যাবে x/1 2 আর নিচে কি আছে 1 তাহলে উল্টিয়ে নিলে কি হয়ে যাবে 1/2 ঠিক তো তাহলে কি হয়ে যাবে এখানে 1/2 ইকুয়াল টু x x/1 মানে কত x তাহলে হয়ে গেল x ইকুয়াল টু 1/2 এবং q মানে কি ধরেছিলাম আমরা আচ্ছা q এর মান পেয়েছিলাম 3 আর সেই q আবার কিসের সমান আমরা জানি q 1/y এর সমান কোথায় এই q ইকুয়াল টু 1/y তাহলে ঠিক একইভাবে এখানে উল্টিয়ে উভয় দিক যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হয়ে যাবে y ইকুয়াল টু 1/3 বাস এই হয়ে গেল সমাধান এই সমীকরণের সমাধানটা কি হলো x ইকুয়াল টু 1/2 এবং y ইকুয়াল টু 1/3 ঠিক আছে তোমরা যদি এখানে দুটি সমান চিহ্ন যদি বুঝতে পারো না আরো একটু তোমাদের ইজি ভাবে তোমরা বোঝার জন্য আমি আরো কিছু করতে পারি আরো ইজি করতে পারি সেটাকে এই p মানে আমরা দেখেছিলাম কত 1/x তাহলে বসিয়ে দিলাম 1/x ইকুয়াল টু 2 p মানে 1/x তো এখানে আর এখানে তাহলে কি হয়ে যাবে উভয় দিক যদি উল্টিয়ে নিই তাহলে x ইকুয়াল টু 2 ঠিক একইভাবে q ইকুয়াল টু কত 1/y ইকুয়াল টু 3 আর তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে 1/3 ঠিক আছে এই আগে যেভাবে করেছিলাম এখানে লিখেছিলাম সেভাবে শুদ্ধ এভাবে শুদ্ধ সেটা কিন্তু অ্যাডভান্স ছাত্ররা যারা ম্যাথসে যাদের একটু কমান্ড আছে তারা বুঝতে পারবে ঠিক আছে তাহলে চলো এরপরের উদাহরণ যেটা সেটা দেখি উদাহরণ 18 যেটা ঠিক আছে উদাহরণ 18 কি দেওয়া আছে দেখো নিচে জোড়া সমীকরণগুলোকে জোড়ারৈখিক সমীকরণে পরিণত করে সমাধান করো প্রথমে জোড়ারৈখিক সমীকরণে পরিণত করতে হবে তাহলে কি দেওয়া কি আছে 5/x minus 1 আর প্লাস 1/y minus 1 ইকুয়াল টু 2 এরকম তো আর 6/x minus 1 minus 3/y minus 2 ইকুয়াল টু 1 আচ্ছা এটাকে আমরা প্রথমে যেহেতু আমরা অলরেডি ডাইরেক্ট আমরা কি করছি সলিউশন করছি তাহলে এই দুটি প্রশ্নের দুটি লাইন তো আমাদের লিখতে লাগবে না প্রথমে এটা লিখে এটাকে আমরা রিডিউস করে নিই মানে লঘুকরণ করে নিই তাহলে কি লিখতে পারবো এখানে যেমন 5 বাইরে লিখে নিলাম এখানে লিখলাম x minus 1 প্লাস 1/y minus 1 ইকুয়াল টু কি হয়ে গেল 2 ঠিক আছে এই একটা আর এটা এই জায়গায় আমরা কি লিখতে পারি 5 এই 1/x minus 1 এর জায়গায় আমরা p লিখে নিলাম এবং 1/y minus 1 এর জায়গায় আমরা q লিখে নিলাম হয়ে গেল 2 এটা আমাদের এক নম্বর আর দুই নম্বর কি দেওয়া আছে 6/x minus 1 তাহলে এখানে লিখি 6/x minus 1 minus 3/y minus 2 equals to কত দেবো 1 আর সেটাকে যদি আমরা আগের মতো রিডিউস করে নিই তাহলে কি হতে পারে
1/x minus 1 আর 3 1/y minus 2 ইকুয়াল টু 1। আর এখানে এই যে আগে কি ধরেছিলাম দেখো 1/x minus 1 এর জায়গায় p লিখেছিলাম, এখানে 1/x minus এর জায়গায় আমরা p লিখে নিলাম। এখানে 1/y minus 1 এর জায়গায় আমরা কি q লিখেছিলাম, এখানে তো 3 আছে আর 1/y minus 2 কিন্তু, আচ্ছা উপরের ক্ষেত্রে 2 ছিল 1 না, ঠিক আছে। 1/y minus 2 এর জায়গায় আমরা q ধরেছিলাম, এখনো আমরা 1/y minus 2 এর জায়গায় আমরা কি ধরে নেব, q ধরে নেব, ইকুয়াল টু 1 দেওয়া আছে। এ হয়ে গেল আমাদের 2 নম্বর। আর এই p এবং q সেগুলো কি, সেগুলো আমরা বলবো। আগে কি বলেছিলাম ভুলে গেলাম আমি। এখানে এখানে কি p ইকুয়াল টু 1/x minus 1 এবং q ইকুয়াল টু 1/y minus 2 ধরা হলো, ঠিক আছে। এখন 1 এবং 2 থেকে আমরা এই দুটাকে সলভ করব। কিভাবে করব দেখো, উপনয়ন করা যায়। আগে একটা উপনয়ন করেছি আমি, তো এই ক্ষেত্রে যদি এক্সামে আসে আমি উপনয়নই করব, কারণ কি এখানে অলরেডি 3q আছে, তো তাহলে এই সমীকরণকে শুধু 3 দিয়ে পূরণ করে নেব, তাহলে এখানেও হয়ে যাবে কি 3q, তারপরে আমি করে নেব, কারণ উপনয়ন একটু বেশি সোজা। কিন্তু আমি এটাকে এখন প্রতিস্থাপন করি, ঠিক আছে একবার। তাহলে চলো আমরা কি বলি, প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা কি করি দেখো, প্রথমে আমরা 1 থেকে বলে নিই, যে কোনো একটা চলকের মান বের করে নিই, ঠিক আছে তোমাদের সুবিধা অনুযায়ী। তাহলে 1 থেকে কি হবে, এই তো 5p প্লাস q ইকুয়াল টু 2, তো তাহলে q ইকুয়াল টু কি হবে, q ইকুয়াল টু 2 মাইনাস 5p, এটাকে কি দিয়ে দেবো আমরা 3। প্রতিস্থাপন যদি জানা না থাকে তাহলে 3.6 তো 3.5 4 3.3 এক্সারসাইজের যে অঙ্কগুলো সেগুলো দেখে নেবে, আমার যে প্লেলিস্টে আছে সেটাতে তোমরা দেখে নেবে যে প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে অঙ্ক সলভ করা হয়। এই দুটি চলবিষ্ট জোড়ারেখ সমীকরণ, এটাকে 3 দিয়ে দিলাম। এখন আমরা পরের যে সমীকরণ আছে সেটাতে সেই কিউ এর জায়গায় আমরা এই মানটা বসাবো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখি, কিউ এর মান 2 তে বসাই, তাহলে কি হবে 6p মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 5p, 2 মাইনাস 5p কেন, এই যে 3q ছিল এই কিউ এর জায়গায় আমি এই কিউ এর মানটা বসিয়ে দিলাম 2 মাইনাস 5p ইকুয়ালস টু 1, ঠিক আছে। এখন এখানে লিখি আমি যেহেতু জায়গা নেই, তাহলে 6 এটাকে যদি সলভ করি কি হবে, 6p মাইনাস 3 দুগুণা 6, 6p মাইনাস 6 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 বাজা 15p, তাহলে প্লাস 15p ইকুয়ালস টু আমাদের কি 1, ঠিক আছে। ইজি, প্রতিস্থাপন খুবই ইজি। আর এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে 6p আর 15p হয়ে যাবে 21p, আর এখানে ছিল আমাদের 1, এই 6টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে প্লাস 6, তাহলে 21p ইকুয়ালস টু 7, আর কি হয়ে যাবে p ইকুয়ালস টু 7/21, মানে 7 থেকে 7 3 7 21, মানে কত 1/3। এখন আমরা কি এই p এর মান এখন আমরা কোথায় বসাবো, এখন আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, ঠিক তো। তাহলে আমরা কি বলি এখন, বা ডাইরেক্ট লিখে নিই, p এর মান 2 এ বসাই, বসালে কি হবে দেখো 6p, p এর জায়গায় 1/3, তাহলে 6 ইন্টু 1/3 মাইনাস 3q ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু আমাদের 1 হয়ে গেল তো। না না, মানে এইটা না, মানে আমরা দ্বিতীয় সমীকরণে বসাই না, আমরা আসলে কোথায় বসাই, এই যে 3 নম্বর, এই যে 3 নম্বর দিয়েছিলাম সেটাতে বসাই। তাহলে p এর মান 3 এ বসাই, তাহলে q ইকুয়াল টু কি হবে, q ইকুয়ালস টু 2 মাইনাস 5 আর 5 এর সাথে কি p, কিন্তু p এর মান এখানে কত 1/3, তাহলে 1/3। এখন যদি সলভ করি কি হবে, প্লাস q ইকুয়ালস টু 2 মাইনাস, এটা যদি করি 5 একে 5/3, ঠিক আছে। আবার কি q ইকুয়ালস টু, এটাকে যদি সলভ করি, যদি এলসিএম নেই তাহলে 3 দুগুণা 6 মাইনাস 5/3, তাহলে q ইকুয়াল টু কত হবে এখান থেকে 1/3। এ হয়ে গেল তো, পিও পেয়ে গেলাম এবং কিউও পেয়ে গেলাম, 1/3 এবং 1/3, খুব ইজি। তাহলে এখন আমাদের x কি হবে, তাহলে অতএব আমরা কি জানি, p ইকুয়ালস টু
1/3 ইমপ্লাইজ পি মানে কত ছিল আমাদের 1/x - 1, 1/x - 1 ইকুয়াল টু 1/3। এখন সেটাকে যদি আমরা উল্টিয়ে নিই, ঠিক আছে, উপর নিচের দিকে নিচের যেগুলো আছে সেগুলো উপরে দিয়ে দিই, তাহলে কি হবে x - 1 ইকুয়াল টু 3। এখন তোমরা বলবে 1 কোথায় গেল, 1 নিচে চলে গেল, x - 1/1 3/1, কিন্তু আমরা 1 দেখাচ্ছি না কেন? যেগুলো সংখ্যার নিচে 1 থাকে তাহলে দেখাতে হয় না, তাই এখানে আমাদের কি হবে x ইকুয়াল টু 3 + 1, এই 1টাকে ডান দিকে নিয়ে গেলাম এবং x ইকুয়াল টু কি হয়ে গেল, তাই 4 হয়ে গেল। এখন y এর মান, আর তো আমার জায়গা নেই এই বোর্ডে, তাহলে এখানে লিখে দিই। অতএব কি ছিল, p ইকুয়াল টু 1/3 এবং আমরা এখানে লিখে নিই, এবং q ইকুয়াল টু কত পেলাম আমরা 1/3, একই এই। আর q যদি 1/3, তাহলে q এর জায়গায় আমরা 1/y - 2 বসিয়ে দেবো। q এর জায়গায় 1/y - 2 ইকুয়াল টু 1/3। ঠিক আগের মতো আমরা উল্টিয়ে নেবো ডান দিকের এবং বাম দিকের যেগুলো আছে, তাহলে কি হয়ে যাবে 1/2 ইকুয়ালস টু 3, আর y ইকুয়ালস টু 3 + 2, আর হয়ে যাবে y ইকুয়ালস টু 5। এই শেষ, ঠিক আছে। তাহলে এই আমাদের যে উদাহরণ 18 সেটার সমাধান কি হবে, x ইকুয়াল টু 4 এবং y ইকুয়ালস টু 5, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা x এর জায়গায় এবং y এর জায়গায় 4 আর 5 যদি বসিয়ে দিই, তাহলে বাম দিকের যে মান আসবে সেটা 2 আসবে, এবং এই জায়গায় যদি বসিয়ে দিই কোথায়, এই জায়গায়, তাহলে বাম দিকের মান 1 আসবে, ঠিক আছে। তোমরা দেখে নেবে। এই ছিল। তাহলে চলো আরও একটা এরকম উদাহরণ দেওয়া আছে, সেটা কিন্তু এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ যে দেওয়া আছে, ঠিক আছে, বোট নিয়ে। তাহলে 19 কি দেওয়া আছে, একটি নৌকা 10 ঘন্টায় 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং 44 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়। কত ঘন্টায়? মোট 30 ঘন্টা। 30 ঘন্টা 10 ঘন্টা। 10 ঘন্টা একজন মানুষ একটা নৌকা চালাচ্ছিল। একটা নদী তো আছে, নদী ধরে নাও এটা নদী, ঠিক আছে, এরকম জল আছে। তাহলে আর নদীর স্রোত কোথায়? এদিকে নদীর স্রোত, ঠিক আছে, মানে এখান থেকে জল এদিকে আসছে। তাহলে এই 10 ঘন্টা এখানে চালাচ্ছিল সে নৌকা। তাহলে 10 ঘন্টায় 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে যেদিকে স্রোত যাচ্ছে তার অপোজিট দিকে, ঠিক আছে। যেমন এদিকে স্রোত যাচ্ছে, তো তাহলে সে এর উল্টা দিকে কত কিলোমিটার গেল? 30 কিলোমিটার উল্টা দিকে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, এবং স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে কত কিলোমিটার গেল? 44 কিলোমিটার। তাহলে 44 কিলোমিটার কোন দিকে গেল? স্রোতের প্রতিকূলে, এদিকে। মোট কত সময় কত লাগলো তার? টাইম তার 10 আওয়ার্স লাগলো, ঠিক আছে। 10 ঘন্টায় সে একটা নদীর স্রোতের প্রতিকূলে 30 কিলো, অনুকূলে কি বললাম আমি, স্রোতের প্রতিকূলে গেল 30 কিলোমিটার, এবং অনুকূলে মানে যেদিকে জল যাচ্ছে সেদিকে 44 কিলোমিটার গেল। আর টোটাল এই জার্নিটা করার সময়, এই ট্রাভেলিং নদীতে, এই ট্রাভেলিংটা বোটিংটা করার সময় তার সময় লাগলো কত? 10 আওয়ার্স। চলো আর কি বলছে, আর বলছে যে 13 ঘন্টায় এটি যেতে পারে 40 কিলোমিটার স্রোতের প্রতিকূলে। যদি 13 ঘন্টা চালাতো সে নৌকা, আমি সেটাকে আরো নদীকে আরো একটু এদিকে এক্সটেন্ড করে নিই। যদি সে 13 ঘন্টা চালাতো, টাইম কত সময়? 13 ঘন্টা, ঠিক আছে। আর যদি সে চালাতো, তাহলে সে যেতে পারতো 40 কিলোমিটার স্রোতের প্রতিকূলে মানে উল্টা দিকে, ঠিক আছে। তো তাহলে 40 কিলোমিটার প্রতিকূলে সে যেতে পারতো, প্রতিকূল মানে এদিকে, তো তাহলে নিচে এখানে দিয়েছিলাম, এখানে দিয়ে দিই। 40 কিলোমিটার সে যেতে পারতো এদিকে, মানে স্রোতের উল্টা দিকে, এবং 55 কিলোমিটার সে যেতে পারতো এদিকে, স্রোত যেদিকে যাচ্ছে তার দিকে, মানে অনুকূলে। এখন কি বলছে, নদীর জলের স্রোত কত ছিল, মানে স্রোতের স্পিড, বেগ কত ছিল, এবং সে স্রোতের বেগ এবং স্থির জলের বেগ, স্রোতের বেগ এবং স্থির জলে নৌকার বেগ নির্ণয় করো। মানে যদি এখানে জলটা যেমন পুকুরের জল হতো, পুকুরের জল তো কোনো দিকে স্রোত থাকে না, তাহলে সেখানে যদি সে নৌকাটা চালাতো, তাহলে সেটা কিসের স্পিড থাকতো? শুধু তার সেই নৌকাটার স্পিড থাকতো, ঠিক আছে। মানে স্থির জলে নৌকাটা যদি চলতো তাহলে তার স্পিডটা কত হতো? আর নদীর স্রোত যে এখানে আছে, সেই নদীর স্রোতের স্পিডটা কত? ভেরি সিম্পল। যেহেতু উভয় স্পিড আমাদের জানা নেই, তাহলে একটা আমরা এক্স ধরে নেবো, অপরটা আমরা ওয়াই ধরে নেবো।
ধরে নেব যে নৌকার স্পিডটা আমাদের কত x কিলোমিটার প্রতি ঘন্টা, আর আমাদের স্রোতের স্পিড y কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু নৌকার স্পিড বলতে কোন ক্ষেত্রে নৌকার স্পিড, জলে, নদীর জলে না পুকুরের জলে? স্থির জলে, যে জল বন্ধ, কোনো স্রোত নেই সেই জলে, ঠিক আছে। এরপরে আমরা এই কন্ডিশনগুলো ইউজ করব, তারপরে দেখব হয়ে গেছে। এগুলো একটু সময় থাকুক। আমরা এখানে প্রথমে ধরি কি বের করার কথা বলছে যে স্রোতের বেগ এবং স্থির জলে নৌকার বেগ নির্ণয় করো। আমরা ধরি স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতে নৌকার বেগ y কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। সরি, স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে কি এবং স্রোতের বেগ, স্রোত মানে এই যে কারেন্ট, নদীর যে জলের স্রোত, সেটার বেগ আমরা ধরে নেব y কিলোমিটার প্রতি ঘন্টা। এ হয়ে গেল এই কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি বোঝাচ্ছে, কি আমি ইংরেজিতে লিখছি, তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এখন দেখো, এখন প্রথম এই যে কেস, এখান থেকে আমরা কি দেখতে পাই আসলে, আর এখানে একটা কনসেপ্ট আছে। দেখো, যদি সে এদিকে যায়, ঠিক আছে, যদি সে প্রতিকূলে যায়, মানে উল্টা দিকে যদি সে যায়, তাহলে কি হবে, তাহলে তার যে স্পিডটা হবে, সেই স্পিডটা কিসের সমান হবে? সেই স্পিডটা হবে যে স্পিড, যেমন S1 ধরে নিই, সে যদি প্রতিকূলে যায় জলের, তাহলে সেটা নৌকার স্পিড যত থাকবে, ঠিক আছে, তো নৌকার স্পিড থেকে এই যে জলের স্পিড সেটা বিয়োগ হবে, সিম্পল। মানে নৌকার স্পিড কত স্থির জলে হবে x, সেটা থেকে তার কি বিয়োগ হবে, তার স্রোতের যে বেগ সেটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, মানে তোমরা তো আসলে তোমরা একটু ফিলও করতে পারবে যদি দেখো, যদি আমরা যদি একটা গাড়ি যদি এদিক থেকে আসে, বা ট্রেন যদি আমরা যদি ট্রেনে যদি তোমরা জার্নি করেছো, তোমরা দেখতে পাবে, বা বাস জার্নি করলে তোমরা বুঝতে পারবে, যদি অপোজিট যদি গাড়িটা আসে, ঠিক আছে, অপোজিট যদি আসে, যেমন ধরো এদিক থেকে আমাদের কি হচ্ছে, এখানে আমি আসলে ভুল বলেছি, কারেক্ট করবো। যেমন এদিক থেকে একটা গাড়ি আসছে আর এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে, তাহলে একটু দূরে থেকে যদি আমরা দেখি গাড়িটা আসতে, তাহলে দেখবো যে সেই গাড়িটা, যে গাড়িটা অপোজিট দিক থেকে আসছে আমাদের দিকে, আমরা যে গাড়িতে বসে যাচ্ছি, আমাদের রেসপেক্টে সেই গাড়িটা আমরা দেখবো একটু বেশি স্পিডে আসছে। যদি আমরা দাঁড়িয়ে দেখতাম তাহলে দেখতাম আমরা সেটা কম স্পিডে আসছে। আমরা গাড়িতে বসে আছি তাই আমরা দেখবো একটু বেশি স্পিডে আসছে। আর এরকম বসে থাকা অবস্থায় যদি অ্যাক্সিডেন্টও হয় তাহলে আঘাতও একটু বেশি হবে। সেটা কেন হয় আসলে? আসলে কি হয় জানো, সেই গাড়িটার স্পিড আমরা যেটা দেখি, সেটা স্পিড, তার যে নিজের স্পিড আছে সেটা আছে, ধরে নাও তার নিজের স্পিড ছিল 10, এবং আমার গাড়ি যে গাড়িতে বসে আছে সেটার স্পিড আছে 5, তাহলে আমার চোখে এরকম লাগবে যে সেই অপোজিট যে গাড়িটা আছে সেটা 10 + 5 মানে 15 কিলোমিটার বেগে সেই গাড়িটা আমার দিকে আসছে। ঠিক আছে, কত? 15 কিলোমিটার বেগে, ঠিক তো? তাই এরকম যদি অপোজিট দিকে যদি যেতে থাকি আমরা, আর সেই অপোজিট দিকের যে গাড়িটা আসছে সেই গাড়ির কোনো একজন প্যাসেঞ্জার যদি আমাদেরকে কিছু দিতে চায় চলাকালীন অবস্থায়, গাড়ি তখন হাত যদি এরকম বাড়িয়ে দেয় তাহলে অনেকটা রিস্ক হয়ে যাবে। কেন? সেই গাড়িটার স্পিড মানে যত আছে তার থেকে অ্যাকচুয়ালি বেশি আছে, কারণ আমার গাড়ি আর তার গাড়ির স্পিড প্লাস হয়ে আমার গাড়ির স্পিডও ততটুকু হয়ে যাবে এবং তার গাড়ির স্পিডও ততটুকু হয়ে যাবে। মানে আমার গাড়িও 15 কিলোমিটার বেগে চলবে, মানে রেসপেক্টিভলি তার রেসপেক্টে, আর তার গাড়িটা আমার রেসপেক্টে 15 কিলোমিটার বেগে চলবে। ঠিক আছে, এরকম হয় আসলে কি। আর যদি একই দিকে থাকে তাহলে কি হয় দেখো, যেমন এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে এবং আমরাও এদিক থেকে যাচ্ছি, ঠিক আছে, তাহলে দেখবে তোমরা কোনো কোনো সময় একটু একটু গ্যাপ রেখে গাড়িগুলো চলতে থাকে। আমরা এরকম বুঝতে পারি যে এই গাড়িটাকে আমরা টাচ করতে পারবো। কেন? আসলে কি এই গাড়িটা এত স্লো চলছে না, আসলে এত স্লো চলছে না। সেই গাড়িটা যদি 40 কিলোমিটার যদি বেগে যায়, আমার পাশের একটা গাড়ি, আর আমি যদি 30 কিলোমিটার বেগে যাই ধরে নাও, তো একটু আমি পিছনে থাকবো, তাহলে আমার রেসপেক্টে, আমার সাপেক্ষে সেই গাড়িটা আসলে কত কিলোমিটার বেগে যাবে? আসলে সেই গাড়িটা শুধু 10 কিলোমিটার বেগে যাবে। কেন? এই যে 40 থেকে আমার গাড়ির স্পিড যদি 30 কমিয়ে নিই তাহলে কত থাকবে? শুধু 10 থাকবে। মানে সেই গাড়িটা আমার সাপেক্ষে শুধু 10 কিলোমিটার বেগে যাবে। তাই 10 কিলোমিটার বেগ আসলে কিন্তু চলছে কত? 40 কিলোমিটার। দাঁড়িয়ে যদি কোনো একজন লোক দেখে তাহলে দেখবে সেই গাড়িটা
40 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে। যেহেতু আমি অন্য একটি গাড়িতে বসাত এবং সেই গাড়িটার বেগ কত 30 কিলোমিটার, তাহলে আমার সাপেক্ষে সেই যে গাড়িটা চলছে সেটা কত কিলোমিটার বেগে চলবে 10 কিলোমিটার, কিন্তু একজন স্থির মানুষের সাপেক্ষে সেটা কত হবে, সেটা 40 কিলোমিটার। ঠিক আছে, মানে কি, মানে এই কনসেপ্টটা আমি বোঝাতে চাচ্ছি যে স্পিডের ক্ষেত্রে যদি এরকম রেসপেক্টিভ বা আপেক্ষিক যে স্পিড যেটা আছে, ঠিক আছে, একটা সাপেক্ষে আরেকটা, সেই ক্ষেত্রে যদি উল্টি দিকে হয় তাহলে প্লাস হয়, আর যদি একই দিকে হয় তাহলে মাইনাস হয়। ঠিক আছে, এখানে কিন্তু খেয়াল রাখবে, আমি নৌকার স্থির জলে নৌকার বেগ কত ধরেছিলাম এক্স এবং স্রোতের বেগ কত ধরেছিলাম ওয়াই, এবং আমরা স্বাভাবিকভাবে জানি যে নৌকার বেগটা স্রোতের বেগ থেকে কত থাকবে, বেশি থাকবে। তাহলে সেই কারণে আমরা এখানে এই যদি যখন আমাদের বিয়োগ করতে লাগবে আমরা এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। যেমন আমরা এই ক্ষেত্রে ধরে নিই, কি হবে দেখো, প্রথমে এই যে টাইম, তাহলে স্পিডটা কত, তাহলে স্পিডটা এই যে নৌকাটা আসলে স্পিডটা কত হবে, নৌকাটা স্পিড তার স্পিড থেকে, আচ্ছা অপোজিট দিকে, তো প্রথমে কি চলছে আসলে অপোজিট দিকে, এই 30 কিলোমিটার, ঠিক আছে, উল্টা দিকে চলছে, অপোজিট মানে প্রতিকূলে চলছে। তাহলে তার নৌকাটার স্পিড কত হবে, নৌকাটার স্পিডকে আমি S1 যদি ধরে নিই তাহলে x মাইনাস ওয়াই হবে, তার নিজের স্পিড মাইনাস এই স্রোতের স্পিড হবে। সরি, অপোজিট দিকে হলে মাইনাস হবে না, প্লাস হবে, উল্টি দিকে হলে যোগ হয়। ঠিক আছে, এখন এই স্পিডটা আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই টাইম, মোট দূরত্ব বাই মোট সময়, তোমরা তো করে আসছো ক্লাস 8-9 থেকে। তাহলে মোট দূরত্ব এই ক্ষেত্রে দেখো তো দেওয়া আছে কত, প্রথম ক্ষেত্রে দেখা আছে যে 10 ঘন্টা কত কিলোমিটার, 30 কিলোমিটার, মানে এদিকে কত কিলোমিটার গিয়ে চলেছে 30 কিলোমিটার, মানে মোট দূরত্ব হয়ে গেল 30 কিলোমিটার। মোট সময় কত নিয়েছিল, মোট সময় এই উভয়টি নিয়ে মানে প্রতিকূলে এবং অনুকূলে এক মিলে কত হয় 10 ঘন্টা, শুধু এই ক্ষেত্রে কিন্তু 10 ঘন্টা না। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব যে এই ক্ষেত্রে সময় কত নিয়েছিল T1, আর সেটা কি হয়ে গেল আমাদের স্পিডের সমান। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি হবে আমাদের, এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি এবং এটাকে যদি এখানে নিয়ে যাই, কোনাকুনি পূর্ণ বজ্রগুণন একটু আগে যে করেছিলাম আমরা আগের ক্লাস, তাহলে কি পাবো আমরা 30/x প্লাস ওয়াই ইকুয়াল টু T1 একটা পাবো। এবং এই 44 কিলোমিটার যদি ধরি, যেটা অনুকূলে আসছে, ঠিক আছে, যেদিকে স্রোত চলছে সেদিকে নৌকাটা চলছে, তাহলে কি হবে, স্পিডটা কি হবে, আবার স্পিডটা হয়ে যাবে আমাদের এক্স মাইনাস ওয়াই। একই দিকে থাকলে কি হয়, স্পিড মাইনাস হয়, এই যে 40টা আসলে কত দেখায় 10 দেখায়, তাহলে নৌকার স্পিড থেকে স্রোতের স্পিডটা মাইনাস হয়ে যাবে। আর এই S2 স্পিডটা কত হবে, স্পিড মানে আমরা জানি মোট দূরত্ব বাই মোট সময়, এদিকে মোট দূরত্ব কত কিলোমিটার এসেছিল 44 কিলোমিটার, সময় মোট সময় কত নিয়েছিল এদিকে আসতে, সময় আমাদের দেওয়া নেই, তাহলে আমরা T2 ধরে নেবো, 2 নম্বর সময়, আর সেটা x মাইনাস ওয়াই এর। আর যদি আমরা এখান থেকে যদি বের করি তাহলে কি হবে, এই 44/x মাইনাস ওয়াই সেটা কিসের সমান হয়ে যাবে, T2 সমান হয়ে যাবে। মানে এটা এদিকে চলে আসলো, এটা সেদিকে চলে গেলো, তোমরা একটু আরো সলভ করে কোনাকুনি পূরণ করে দেখে নেবে। প্রথমে x মাইনাস ওয়াই ইন্টু T2 ইকুয়ালস টু 44 ইন্টু 1 মানে 44, এরপরে যখন T2 মান বের করবে তখন দেখবে 44 এখানে যেটা ছিল সেটা নিচে কত চলে যাবে, x মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন এই দুইটা থেকে আমরা জানি এই দুইটা মিলিয়ে এই দুইটা টোটাল যত সময় লেগেছিল সেই সময়টা কত, 10 ঘন্টা সমান। ঠিক তো, তাহলে আমরা কি বলতে পারি, এই T1 আর T1 প্লাস T2 কত হয়ে যাবে আমাদের, দুটো মিলে যে সময় লেগেছিল সেটা 10 ঘন্টা সমান, মানে আর T1 এর মান কত ছিল এটা, আর T2 এর মান কত ছিল এটা। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা T1 এর মান বসিয়ে দিব প্লাস এই জায়গায় T2 এর মান বসিয়ে দিব ইকুয়াল টু 10, এই একটা আমাদের সমীকরণ হয়ে যাবে খুব ইজিলি। এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, কিন্তু কনসেপ্ট আমি যে এত সময় লাগিয়ে যে বুঝালাম তোমাদেরকে, যে অপোজিট দিকে যখন যাই তখন স্পিডটা প্লাস হয়, আর একই দিকে যদি যখন যাই তখন স্পিডটা মাইনাস হয়, মানে প্রতিকূলে গেলে প্লাস আর অনুকূলে গেলে মাইনাস। ঠিক আছে, এই একটা এই ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি আমরা ইউজ করবো, একই সিস্টেম আমরা ধরবো, ঠিক এরকম আমরা উভয়টি মিলে কত হবে আমাদের 13 ঘন্টা হয়ে যাবে। তাহলে চলো এগুলো মুছিয়ে আমরা প্রশ্ন মতো দিয়ে করি। এরকম যদি হয় এক্স এবং ওয়াই, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার স্পিডটা কত হবে, অতএব স্রোতের প্রতিকূলে নৌকার স্পিড, প্রতিকূল মানে কি উল্টা দিকে, তাহলে উল্টা দিকে হলে কি হয়, প্লাস হয়, তাহলে আমরা বলবো নৌকাটির বেগ কত হবে এক্স প্লাস ওয়াই, সিম্পল, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল।
নৌকা স্রোতের প্রতিকূলে। আর যদি আমরা বলি এবং কি স্রোতের যদি অনুকূলে থাকে, স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত যাবে সেদিকে নৌকাটা যাবে, নৌকাটার বেগ কত হবে, তাহলে অনুকূলে যদি হয় x মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন বুঝলাম তো, তোমরা বুঝলে। এখন আমরা লিখি যে প্রশ্ন মতে কী দেওয়া আছে আসলে প্রথম ক্ষেত্রে। দুইটা কেস আছে তো, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা প্রথম ক্ষেত্রে দেখি। প্রথম ক্ষেত্রে মানে প্রথমে যে 10 ঘন্টা সময় নিয়ে নৌকাটা এদিকে একবার সেদিকে একবার গিয়েছিল, প্রথম ক্ষেত্রে কি, প্রথম ক্ষেত্রে হবে আমাদের কি বলছিল, এই যে একটু আগে লিখেছিলাম 10 ঘন্টা সময় নিয়ে প্রথমে এদিকে 30 কিলোমিটার গিয়েছিল এবং সেদিকে 44 কিলোমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে প্রতিকূলে গিয়েছিল, প্রতিকূলে নৌকার বেগ কত হবে আমরা জানি, এই জায়গা থেকে তোমরা দেখতে পারো স্পিড ইকুয়াল টু কত আমরা জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, আর স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত ছিল আমাদের, স্পিড কত হবে আমাদের, স্পিড যেহেতু প্রথমে প্রতিকূলে গিয়েছিল তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে বলে নেব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিস্টেন্স প্রথমে প্রতিকূলে কত, প্রথম ক্ষেত্রে প্রতিকূলে কত কিলোমিটার গিয়েছিল 30 কিলোমিটার। ঠিক আছে, 30 কিলোমিটার। আর টাইম কতটা নিয়েছিল টাইম আমাদের জানা নেই, আমাদেরকে বলে দিচ্ছি যে প্রতিকূলে এবং অনুকূলে দুটি মিলে 10 ঘন্টা, শুধু প্রতিকূলের ক্ষেত্রে কোনোটি আমাদের জানা নেই টাইম কত, তাহলে আমরা বলে নেব 30/t1। তাহলে কি হবে দেখো, এক্স মাইনাস ওয়াই, সরি এখান থেকে t1 এর মান যদি আমরা বের করি তাহলে কি হবে, t1 ইকুয়ালস টু 30/x মাইনাস ওয়াই। কী করলাম, কোনাগুনি পূরণ করলাম, তোমরা দেখে নেবে এই একটা। ঠিক আছে, আর কি, আর অনুকূলে নৌকার বেগ, এই দুটি কি প্রথম ক্ষেত্রে কিন্তু বলছি, প্রথম ক্ষেত্রে দুইবার নৌকাটা চলবে, তো অনুকূলে নৌকার বেগ কত হবে আমাদের, এখন আমাদের আচ্ছা সরি এখানে প্লাস, আমি অনেকবার শুধু ভুল করে নিই, প্রতিকূলে যখন হয় প্লাস হয়, একটা সঙ্গে একটা স্পিড প্লাস হয়ে যায়, আর যদি অনুকূলে বেগ হয় তাহলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই, যেটা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কত কিলোমিটার, 44 কিলোমিটার, টাইম তো দেওয়া নেই, তাহলে আমরা এটাকে t2 ধরে নেব। আর এখান থেকে t2 যে টাইম যেটা, সেটা কিসের সমান হয়ে যাবে, 44/x মাইনাস ওয়াই এর সমান হয়ে যাবে। এখন আর এখানে কি দেওয়া আছে আমরা জানি, t1 আর t2 উভয়টাকে যদি আমরা যোগ করি সেটা কিসের সমান, 10 এর সমান, এটা তো প্রশ্নে দেওয়া আছে, তাহলে সেটা আমরা ইউজ করি। অতএব t1 প্লাস t2 ইকুয়ালস টু 10, এখানে আমরা বলবো প্রদত্ত মানে প্রশ্নতে দেওয়া আছে। ঠিক আছে, আর t1 কত আসলে, t1 হলো আমাদের 30/x প্লাস ওয়াই, 30/x প্লাস ওয়াই, প্লাস t2 কত আসলে আমাদের 44/x মাইনাস ওয়াই, তাহলে 44/x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10, এই একটা সমীকরণ। ঠিক আছে, এখান থেকে রিডিউস করে নেব কি, মানে আমাদের লঘুকরণ করে নেব কি, আগে যেভাবে করেছিলাম, চলো লঘুকরণ করে নিই। ঠিক আছে, লঘুকরণ করে নিই এখান থেকে, তাহলে আমাদের সহজ হবে। মানে 30, এটাকে কীভাবে লিখতে পারি আমরা, এভাবে লিখতে পারি 30 ইন্টু পি প্লাস 44 ইন্টু কিউ ইকুয়ালস টু 10, এই হয়ে গেলো আমাদের 1 নম্বর। পি মানে কি, পি মানে 1/x প্লাস ওয়াই, আর কিউ মানে কি, কিউ মানে 1/x মাইনাস ওয়াই, আর এই 44টা বাম দিকে পূরণ হয়ে এসে গেল। ঠিক আছে, এই কি ছিল আমাদের প্রথম ক্ষেত্রে যে আমাদের প্রশ্নতে যেটা জবাব দেওয়া ছিল সেটা ছিল। ঠিক আছে, এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো, যখন এই যে দ্বিতীয় ক্ষেত্রে 13 ঘন্টা লেগেছিল এই কথাটা, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক একইভাবে আমাদের এত ভাঙ্গিয়ে লিখতে হবে না। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিকূলে নৌকা চলার সময়, দ্বিতীয় ক্ষেত্রে প্রতিকূলে নৌকা চলার সময় তার সময় কত নিয়েছিল। ঠিক আছে, তার সময় কি, এখানে কি দেখো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তো ঠিক তো তোমরা জানো তো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে। মানে এটা যদি কোনাকুনি পূরণ করে তাহলে টাইম ইকুয়াল টু দূরত্ব বাই বেগ হয়ে যাবে।
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রতিকূলে চলে তখন তার টাইম কত লাগে, ডিস্টেন্স বাই টাইম, মানে প্রতিকূলে চলতে তার টাইম লাগে, এখানে দেওয়া আছে প্রতিকূলে ডিস্টেন্স কত 55 কিলোমিটার, আর স্পিড কত, স্পিড যেহেতু প্রতিকূলে চলছে, প্রতিকূলে মানে x+y এই সময়, ঠিক আছে, এটা আসলে কি প্রতিকূলে চলার সময়, এই যে এখান থেকে আমরা টি বের করছি মানে সময়। আর অনুকূলে চলার সময় কত, অনুকূলে চলার সময় আবার দূরত্ব ডিস্টেন্স কত, অনুকূলে কত কিলোমিটার যায় 40 কিলোমিটার, প্রতিকূলে আসলে এটা 40 কিলোমিটার দেওয়া আছে, ঠিক আছে প্রতিকূলে, আর অনুকূলে দেওয়া আছে 55 কিলোমিটার। আর যেহেতু অনুকূলে যাচ্ছে তাই স্পিড কত হবে x-y। এই দুটো টাইম, এই যে প্রতিকূলে যাওয়ার সময় এবং অনুকূলে যে যাওয়ার সময়, সেই দুটো সময়কে যদি আমরা যোগ করি টোটাল মোট সময় কত দেওয়া আছে 13 ঘন্টা। এটাকে আর ভেঙে লিখতে লাগলো না আমাদেরকে, কারণ আগেরটা আমরা অলরেডি এই জায়গা থেকে প্রথম ক্ষেত্রে দিয়ে প্রতিকূলে নৌকার বেগ আমরা কীভাবে বের করেছিলাম, অনুকূলে নৌকার বেগ কীভাবে বের করেছিলাম, বেগ থেকে আমরা এই টাইমটা বের করেছিলাম। এরপরে প্রশ্নে দেওয়া ছিল এই দুটি টাইম কত 10 ঘন্টা, তাই আমরা এখানে T1 + T2 10 ঘন্টা ইউজ করে এখানে 1 পেয়েছিলাম। এখন এই একই পদ্ধতি আবার যেহেতু আমরা প্রয়োগ করতে লাগবে, তাই আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি বললাম, এই 13 যে সময় সেটা কি প্রতিকূলে চলার যে সময় আর অনুকূলে চলতে সময় যে সময়, উভয় সময়কে যোগ করার পরে যে সময় আসবে সেটা কত ঘন্টা আসবে 13 ঘন্টা আসবে। তাহলে প্রতিকূলে চলার সময়টা কি, সময়টা আমরা স্পিডের সূত্র, যেটা স্পিড = কত ছিল মোট দূরত্ব বাই মোট সময়। এখন সময় এখান থেকে যদি বের করি তাহলে কি হয়, মোট দূরত্ব বাই মোট স্পিড, মোট দূরত্ব বাই স্পিড, মানে সময় = দূরত্ব বাই স্পিড, এই তো। তাহলে প্রতিকূলে চলার যে সময় দূরত্ব বাই স্পিড, দূরত্ব কত ছিল প্রতিকূলে 40 কিলোমিটার গিয়েছিল, এবং স্পিড কত প্রতিকূলে চলতে x+y, নৌকার স্পিড আর স্রোতের স্পিড প্লাস করতে লাগে উল্টি দিকে গেলে, প্লাস অনুকূলে চলার সময় কত, অনুকূলে চলার সময় মানে আবার দূরত্ব বাই স্পিড, তাহলে দূরত্ব কত 55 কিলোমিটার বইতে দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে। আর স্পিড কত, যেহেতু অনুকূলে চলছে, অনুকূলে মানে একই দিকে চলছে, স্রোত যেভাবে যেদিকে যাচ্ছে নৌকাটা ঠিক সেদিকে যাচ্ছে, তাহলে x-y, ঠিক আছে। আর এই মোট সময় অনুকূলে এবং প্রতিকূলে মোট সময় কত নিয়েছিল 13, এই, ঠিক আছে। তো আশা করি তো বুঝতে পারবে। এখনো যদি তোমরা বুঝতে না পারো তাহলে আর কি আমাকে বলতে লাগবে, পার্সোনালি কল করতে লাগবে, এরপরে আমি বুঝাতে হবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা আবার কি লিখতে পারি, পি কিউ আকারে যদি আমরা লঘুকরণ করি তাহলে লিখতে পারি 40p + 55q = 13, ঠিক আছে। তো আর এই লাইনটা আমরা কি লিখবো, এখানে আমরা কি ধরলাম, পি এবং কিউ মানে কি, আমরা ধরলাম পি = কত ধরলাম 1/x+y, এই জায়গায় 1/x+y, এই জায়গায় 1/x+y, হ্যাঁ ঠিক আছে 1/x+y ধরলাম। এবং আর কিউ = কত ধরলাম আমরা, কিউ এই জায়গায় 1/x-y, এই জায়গায় 1/x-y ধরলাম, 1/x-y ধরা হলো। এই ছিল এই অঙ্কটা, একটু কনসেপচুয়াল অঙ্ক ছিল, অনেকে জানান থাকবে না, তাই আমি অনেক বেশি সময় নিয়ে নিলাম এই অঙ্কতে, ঠিক আছে। চলো এখন এগুলোকে সলভ করে নিই, এখানে না আসলে 2 নম্বর, ঠিক আছে। 1 এবং 2তে, এখানে না, আমরা এখানে লিখে দিই 1 এবং 2তে p = কত এবং q = কত ধরা হলো। এখন এই সমীকরণ 1 এবং 2 কে সলভ করি, x এবং p এবং y এর মান পেয়ে যাবো, সেটা থেকে আমরা x এবং y এর মান পেয়ে যাবো। এরপরে x আমাদের নৌকার বেগ চলে আসবে আর y আমাদের স্রোতের বেগ চলে আসবে, ঠিক আছে। এখন সলভ আমরা কিভাবে করব, দেখো এখানে 40v + 55q = 13, এখানে 30p + 44q = 10। এখন আর প্রতিস্থাপন করতে পারবো অবশ্য, কিন্তু আমরা কি করতে পারবো না, অপনয়ন করতে পারবো না, কারণ অপনয়ন করা যাবে আসলে এখানে 30, তো এটাকে যদি এই লাইনটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে 120p হয়ে যাবে, এই লাইনটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে 120p হয়ে যাবে। অপনয়নও করতে পারবো, আমরা তো অলরেডি অপনয়ন আর কি করে নিয়েছি, প্রতিস্থাপন করে নিয়েছি। এটা বজ্রগুণন করবো না, কেন, বজ্রগুণনে আমরা জানি
পূরণ করতে লাগে, তাই একবার 44 এরপরে 40 পূরণ করতে লাগবে, একবার 30 এরপরে 55 পূরণ করতে লাগবে, বড় বড় সংখ্যা এরকম আমরা চুজ করব। ঠিক আছে, আমরা আমাদের সুবিধা অনুযায়ী কোন পদ্ধতিটা ইউজ করব সেটা আমরা সমীকরণ দেখে আমরা চুজ করব। আর প্রতিস্থাপনও করবো না, কারণ প্রতিস্থাপন এমনিতেই একটু লেন্দি, আর এখানে তো ছোটো ছোটো মানও নেই, তাহলে প্রতিস্থাপনও করবো না, বর্গগুণনও করবো না। চলো আমরা অপনয়ন করে নিই। তাহলে অপনয়ন করতে হলে প্রথমে এটাকে কী দিয়ে পূরণ করতে লাগবে? 4 দিয়ে। তাহলে এখন 1 × 4 যদি করি তাহলে কি হবে? 3 × 4 = 120 পি প্লাস এটাকে যদি 4 দিয়ে করি তাহলে 4 × 4 = 16, 16 6 হাতের 1, আর 4 × 4 = 16 আর 1 = 17, 176 কিউ। আর এটাকে যদি আমরা 4 দিয়ে করি 40 এই। আর 2 নম্বরকে আমরা কত দিয়ে পূরণ করতে লাগবে? 3 দিয়ে। 3 দিয়ে যদি 2 নম্বর 3 দিয়ে যদি করি 120 পি প্লাস এটাকে 3 দিয়ে 55 কে, তাহলে কত হবে? 3 × 5 = 15, 5 হাতের 1, 3 × 5 = 15 আর 1 = 16, তাহলে 165 কিউ = 3 দিয়ে 3 × 13 = 39। এই হয়ে গেল। এখন এই সমান সমান দুইটা পদের চিহ্ন এঁকে তাহলে বিয়োগ করতে লাগবে। বিয়োগ করতে হলে এখানে চিহ্ন বদলে দিতে হবে। এখানে -120 + 120 ক্যান্সেল, এখানে বড়টার চিহ্ন প্লাস তাহলে দিতে লাগবে না। আর 17 176, 6 থেকে 5 গেলে 1, 7 থেকে 6 গেলে 1, 1 থেকে গেলে 0, মানে 11 কিউ = এখানে বড়টার জন্য তো 40, তাহলে 40 থেকে 39 বিয়োগ হলে শুধু থাকবে 1, মানে আমরা কি পেলাম? কিউ = কত হবে আমাদের? 1/11 হয়ে গেল, ইজি। এখন এই কিউ এর মান আমার কোথায় বসাতে হবে? যে কোনো একটি জায়গায়, 1 এ হোক বা 2 এ হোক। আমরা 2 দেখছি একটু বড়, তাহলে 1 এ বসিয়ে দেব। কি বলবো? কিউ এর মান 1 এ বসালে কি হবে দেখো, তোমরা নিজেরাও করতে পারো আলাদাভাবে, পরে আমার সাথে মিলিয়ে নেবে, যে ম্যাচ করে নেবে যে হচ্ছে হলো কি হলো না। তাহলে কিউ এর মান তো, তাহলে 3p + 44 × q মানে 1/11 = 10। আর এই 11 যেহেতু পূরণ আছে, 11 × 1 = 11, 4 × 11 = 44, মানে কত? 30p + 4 = 10। আর 30p = 10 - 4, আর 30p = 6, আর p = 6/30, মানে 6 × 6 = 5 × 36, মানে 1/5। এই হয়ে গেল। কিউ হলো 1/11 আর পি হলো 1/5, কিন্তু পি আর কিউ আমাদের লাগে না, আমাদের কি লাগে? এক্স এবং ওয়াই। তাহলে অলরেডি আমরা জানি যে আমাদের পি = কত ধরেছিলাম? 1/x - y, x + y। তাহলে এখানে দেখে দিই, আর তো জায়গা নেই একটু, তাহলে কি হবে? অতএব পি = 1/11 ইমপ্লাইজ পির জায়গায় কি বসাতে পারি আমরা? 1/x + y বসাতে পারি = 1/11। আর সেগুলোকে যদি আমরা উল্টিয়ে নিই ডান দিক এবং বাম দিক, তাহলে কি হবে? x + y = শুধু 11 হবে, আগে যেভাবে করি। আচ্ছা চলো, আচ্ছা x + y = 11, সেটাকে আবার আমরা কি দিয়ে দেবো? ধরুন এটাকে আমরা 1 2 তো অলরেডি আছে, সেটাকে আমরা 3 দিয়ে দিই। এই অঙ্কটা একটু লম্বা হবে, ঠিক আছে। আর কিউ = কি ছিল আমাদের? কিউ এখানে মান কত পেয়েছিলাম আমরা? 1/5 ইমপ্লাইজ কত হবে? কিউ এর জায়গায় 1/x - y, x - y = 1/5। আর এখানে কি হবে? উভয় দিক যদি আমরা উল্টিয়ে নিই তাহলে কি হবে? x - y = 5। এই হয়ে গেল। চলো 3 নম্বর এবং 4 নম্বর। এখন কি প্রবলেমটা কি আসলে? আগে যে দুইটা না তিনটা আমরা অঙ্ক করেছিলাম, সেটাতে এই জায়গায় এসে আমরা x এর মান পেয়ে যেতাম, এই জায়গায় এসে আমরা y এর মান পেয়ে যেতাম। কিন্তু এখন আমরা এই জায়গায় এখনো আমাদের চলক দুটো বাকি আছে, এই জায়গায় এখনো আমাদের চলক দুটো বাকি আছে, মানে আবার এই 3 এবং 4কে যে কোনো একটি পদ্ধতিতে আমরা সলভ করব, প্রতিস্থাপন হোক বা অপনয়ন হোক বা বজ্রগুণন হোক, সলভ করে এখান থেকে আমরা x এবং y এর মান বের করব। এরকমই অঙ্কটা, ঠিক আছে। তাহলে এখন কিন্তু ইজি হবে। কেন ইজি হবে দেখো, এখন ডাইরেক্ট যদি আমরা এই 1 থেকে যদি 2টা আমরা যদি বিয়োগ করে নিই, কারণ আমরা কি দেখছি দেখো, এখানে এই x বিয়োগও করতে পারি, যোগও করতে পারি, আমাদের ইচ্ছা। কারণ অপনয়ন অলরেডি আমরা জানি এই দুটা পদ যেহেতু সমান,
তাহলে এটা থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন যেহেতু এই পদ এবং এই পদ কি আমাদের সমান, তাহলে এই 3 থেকে আমরা 4 বিয়োগ করলে হয়ে যায়, অপনয়ন জানি। এবং যেহেতু এই পদ এবং এই পদ সমান কিন্তু চিহ্ন কি অপোজিট, তাহলে 3 এবং 4 কে আমরা যোগ করলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে বিয়োগ থেকে আসলে যোগ ইজি। ঠিক আছে, তাহলে আমরা চলো এখন যোগ করে নিই, খুব ইজিলি করে নেব, 2 মিনিট লাগবে। তাহলে কি এখন আমরা 3 এবং 4 যোগ করি। তোমরা তো আসলে বুঝতে পারছো যে যোগ কেন করছি। আমরা অলরেডি কি জানি, আমরা অপনয়ন জানি, অপনয়নের নিয়ম অনুযায়ী আমরা কি করছি, আসলে যোগ করছি। তাহলে যোগ যখন করবো তখন কি হবে, এক্স আর এক্স কে যদি যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 2x, আর এই ওয়াই এবং এই ওয়াই কে যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে 0, 2y প্লাস 0 ইকুয়াল টু এই 11 এবং এই 5 কে যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে 16। যোগ এভাবে করতে হবে। ঠিক আছে, মানে বাম দিকে যেগুলো আছে সেগুলোকে এবং ডান দিকে। আর তোমরা যদি না বুঝো আরো একটু এরকম লিখতে পারি, যেমন ধরে নাও বাম দিকে কি আছে x প্লাস ওয়াই, তো তাহলে x প্লাস ওয়াই এরপরে যোগ করতে হবে। যোগ কি করতে হবে, এই নিচের বাম দিকে যেটা আছে কি আছে x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই মানে এটাকে এবং এটাকে, এই সমীকরণের বাম দিকটাকে এবং এই সমীকরণের বাম দিকটাকে কি করে নিলাম, যোগ করে নিলাম। এরপরে ইকুয়াল টু দিয়ে দেবো। এই সমীকরণের ডান দিকে কি আছে 11, এই সমীকরণের ডান দিকে কি আছে 5 প্লাস 5। এখন যদি এটাকে যদি সলভ করি ব্র্যাকেট উঠিয়ে তাহলে কি হবে x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইকুয়াল টু 16, প্লাস কি হবে ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে 2x ইকুয়াল টু 16, তাহলে কি হয়ে যাবে x ইকুয়াল টু 16/2 মানে 8 দুগুণা 16 মানে 8, x বের হয়ে আসলো 8। ঠিক আছে, x মানে কি আমাদের এই স্থির জলে নৌকার বেগ। এখন আমরা y বের করবো, তাহলে x এর মান যে কোনো একটি জায়গায় বসিয়ে দেবো। ধরো না আমি x এর মান এই জায়গায় বসিয়ে দিই, x এর মান 3 বসাই, তাহলে 3 বসালে আমাদের সেখান থেকে আমরা ইজিলি y বের করে নিতে পারবো। যেমন x কি, x ইকুয়াল টু 8 প্লাস y এর জায়গায় তো কিছু নেই, y ইকুয়ালস টু কত হবে 11, ইমপ্লাস x y ইকুয়ালস টু কি হবে 11 মাইনাস 8 মানে 8 3 11। মানে আমরা কি দেখতে পেলাম, অতএব কনক্লুশন লাইন এখন কিন্তু তোমরা লিখবে, আমি এনার্জি ওয়েস্ট হয়ে গেছে এখন। অতএব স্থির জলীয় নৌকার বেগ হলো 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হলো 3 কিলোমিটার প্রতি ঘন্টা। হয়ে গেল, খুব ইজি ছিল। চলো তাহলে এখন আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজে অনুশীলন 3.6 কি দিচ্ছে, প্রথম যে নিচে জোড়া সমীকরণগুলিকে জোড়ারৈখিক সমীকরণে পরিণত করে সমাধান করো। প্রথমে এই যে লঘুকরণ করতে লাগবে, এখানে মোট 8টি আছে, তাহলে আগে যেভাবে করেছিলাম 8টির মধ্যে আমি শুধু 3টি করিয়ে দেবো, একটু হার্ড দেখে। যেমন আমি প্রথমে 2 নম্বর করাবো, এরপরে আমি 5 নম্বর করাবো, আর 4 নম্বরটা তোমাদের ঠিক একই রকমের হবে আমার মনে হয়, এই যে এখন যেটা হয়েছিল ঠিক একই রকমের। তাহলে আমি 2 করাবো, 5 করাবো আর 8 করাবো। ঠিক আছে, 2 5 and 8। চলো তাহলে একের 2 নম্বর কি হবে 2/√x plus 3/√y equals to 2, 2/√x plus 3/√y equals to 2। এটা দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, √x কমপ্লিট রুট সহ আমরা তাকে কি ধরে নেব, p ধরে নেব, মানে আমাদের কি হয়ে যাবে 2p plus 3q equals to 2, আমাদের হয়ে গেল 1। আর দেওয়া আছে 4/√x minus 9/√y equals to -1, মানে এবং 4/√x minus 9/√y equals to -1, সেটাকে যদি আমরা p এবং q এ লিখি তাহলে 1/√x কে আমি p ধরে নিলাম, এখানে 1/√y যেটা আছে সেটাকে যদি আমরা q ধরে নিই তাহলে হয়ে যাবে 9q equals to -1, সেটা হয়ে গেল 2। এখন এই দুটাকে যদি আমরা সলভ করি কোন পদ্ধতি, বর্গগুণন করব না আমি আজকে একটা, মানে এখানে আমি আর
সি এর মান এখানে নিচ্ছে না, ঠিক আছে। যদি পারি একটা করিয়ে দেখে দেবো শেষে। তাহলে এটা আমি আবার অপনয়ন ইউজ করবো। আমি বেশি অনেক ক্ষেত্রে আমি কি করছি আসলে অপনয়ন করছি, কেন এখানে শুধু দেখছি যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে এই পদটা এই পদের সমান হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি অপনয়ন ইউজ করবো। 1 ইন্টু 2 ইমপ্লাইজ কত হবে 4p প্লাস 3 দুগুণা 6q ইকুয়ালস টু 2 দুগুণা 4। আর 2 নম্বরকে তো আমার কিছু দিয়ে পূরণ করতে লাগবে না, তাহলে আমি 1 দিয়ে লিখে দিই। 1 দিয়ে পূরণ করলে তো কিছু হবেই না, সেম থাকবে। তাহলে কি হবে 4p মাইনাস 9q ইকুয়ালস টু -1। এখন কি করি, এখানে চিহ্ন সমান আছে তাহলে বিয়োগ করতে লাগবে, মানে বিয়োগ করলে কি হবে চিহ্ন বদলিয়ে দিই। -4p প্লাস 4p ক্যান্সেল, প্লাস 9q প্লাস 6q 9 15q ইকুয়ালস টু প্লাস 1 আর 4, তাহলে প্লাস 4 কি হয়ে যাবে +5। তাহলে q ইকুয়ালস টু কত হবে আমাদের 5/15, 5 × 5 3 15, তাহলে q ইকুয়ালস টু 1/3 হয়ে গেল q। এখন এই q এর মান 1/2 যে কোনো একটি জায়গায়, চলো আমরা 1 এ বসিয়ে দিই, ঠিক আছে। কি বলি q এর মান 1 এ বসে, সিম্পল। সেখান থেকে কি হবে, সেখান থেকে আমাদের p এর মান বের হয়ে আসবে। এরপরে আমরা x এবং y কি ছিল বলতে পারবো। তাহলে 2p প্লাস 3 ইন্টু 1/3 কিউ এর জায়গায় আমি কিউ এর মানটা বসিয়ে দিলাম, কি হবে আমাদের 2। তাহলে এই 3 ক্যান্সেল, পূরণ আছে যেহেতু, তাহলে থাকলো কি 2p প্লাস 1 ইকুয়াল টু 2। আমি এদিকে নিয়ে যাই, এটাকে কি হয়ে যাবে ইমপ্লাইজ 2p ইকুয়ালস টু 2 minus 1 প্লাস p ইকুয়ালস টু 2 minus 1 কত থাকে 1, আর এই 2টা নিচে চলে আসবে 1/2। তাহলে p 1/2 পেয়ে গেলাম, q 1/3 পেয়ে গেলাম। আমরা কি বলবো, অতএব p ইকুয়াল টু কত, কিছু ধরলাম না, এই যে মধ্যে যে একটা লাইন লেখা ছিল এই জায়গায়, ঠিক আছে, তোমরা লিখে নাও, আমি ভুলে গেলাম কি ছিল। এখানে p ইকুয়াল টু, এখানে না 1 এবং 2 তে এই জায়গায় লিখবে কিন্তু, হ্যাঁ 1 এবং 2 তে p ইকুয়াল টু 1/√x এবং q ইকুয়াল টু 1/√y ধরা হলো। মানে কি p ইকুয়াল টু কত ধরেছিলাম আমরা 1/√x কে আমরা p ধরেছিলাম, এবং q ইকুয়াল টু কি ধরেছিলাম 1/√y, ঠিক তো। এই জায়গায় এই লাইনটা লিখে নেবে, হ্যাঁ। এখন অতএব আমরা জানি কি p ইকুয়াল টু 1/√x, তাই তো। আর p এর মান এখানে কত 1/2 ইকুয়াল টু 1/√x। তাহলে উভয় দিক যদি আমরা পাল্টিয়ে নিই তাহলে কি হয়ে যাবে 2 ইকুয়াল টু √x। আর উভয় দিকে যদি এখন আমরা বর্গ করে নিই, কারণ x এর মান লাগবে, তো এখানে √x, রুটটা আমরা যাওয়াও আমরা ক্যান্সেল কিভাবে করাবো, রুটের অপোজিট কিছু একটা দিয়ে, মানে রুটের অপোজিট কি স্কোয়ার, মানে এদিকেও স্কোয়ার, এদিকেও যদি আমরা স্কোয়ার করে নিই ডান দিকে এবং বাম দিকে, তাহলে রুট চলে যাবে, x থাকবে শুধু। তাহলে স্কোয়ার করে নিলে এখানে কি হবে 4, 2 এর স্কোয়ার মানে 4, আর √x এর স্কোয়ার কি হয়ে যাবে শুধু x। এখানে কারণটা লিখতে পারো, উভয় দিকে বর্গ করা হলো, ঠিক আছে, বা বর্গ করা হলো, শর্টকাট। এখন এবং আমাদের কি এখানে তো p থেকে আমরা পেলাম, এবং q থেকে আমরা q মানে কি আমরা জানি, q কি ধরেছিলাম 1/√y, ঠিক তো। এখানে আমাদের q এর মান কি পেলাম 1/3 ইকুয়াল টু 1/√y। ঠিক আগের মতো উভয় দিক যদি আমরা পাল্টিয়ে নিই তাহলে হয়ে যাবে √y, আর উভয় দিক যদি স্কোয়ার করে নিই তাহলে হয়ে যাবে 9 ইকুয়াল টু y, মানে y ইকুয়াল টু কত হয়ে গেল 9। আবার এখানে কি বর্গ করা হলো, এই x এর মান হলো 4 আর y এর মান হলো 9, তো বুঝেছি। তাই আমি নিলাম এই অঙ্কটা। আসলে তোমার রুট দেখে তোমরা ভয় পেয়ে যাবে, মানে এটা হবে না তোমাদের। এখন এরপরটা কি ছিল আমাদের 5 নম্বর, ঠিক তো। 5 নম্বরে কি দেওয়া আছে দেখো, 7x - 2y/xy, 7x - 2y/xy ইকুয়ালস টু 5। সেটাকে
আমরা এখানে কি করে নিই, লঘুকরণ করে নিই। কিভাবে করবো দেখো, এখানে একশো আছে তো, এভাবে লিখতে পারি দেখো, 7x/xy মাইনাস 2y/xy ইকুয়ালস টু 5। ঠিক তো, এটাকে যদি আবার তোমরা দেখো, যদি সলভ করো, এই এই xy নিচে চলে যাবে এরকম, আর 7x - 2y হয়ে যাবে। ঠিক তো, আমরা এলসিএম জানি। এখানে x x ক্যান্সেল, এখানে y y ক্যান্সেল, মানে আসলে আছে কি 7/y মাইনাস 2/x ইকুয়ালস টু 5। এখন আমরা এখানে 1/y এবং 1/x কে, 1/y কে আমরা p ধরে নিই, 1/x কে আমরা q ধরে নিই। তাহলে কি হয়ে যাবে, 7p - 2q ইকুয়ালস টু 5। এটা হয়ে গেল 1 নম্বর। আর কি দেওয়া আছে, 8x + 7y/xy ইকুয়ালস টু 15, এবং 8x + 7y/xy ইকুয়ালস টু 15, 8x + 7y/xy ইকুয়ালস টু 15। আবার এটাকে ঠিক একইভাবে ভেঙে দেবো, পার্ট করে নেব, xy + 7y/xy ইকুয়ালস টু 15, x x ক্যান্সেল, y y ক্যান্সেল, থাকবে কি 8/y + 7/x ইকুয়ালস টু 15। এখন সেটাকে কি লিখতে পারি, 8p + 7q ইকুয়ালস টু 15 লিখতে পারি। সেটা হয়ে গেল আমাদের 2 নম্বর। ঠিক আছে, এখানে কি করলাম, 1 নম্বরে এবং 2 নম্বরে p ইকুয়াল টু কি ধরলাম 1/y, এবং q ইকুয়াল টু কি ধরলাম 1/x। উল্টা কিন্তু দেখবে, এখানে এই 1/y কে p ধরলাম, আগে আমরা ধরেছিলাম আগে যে একটা অঙ্ক করেছিলাম সেখানে 1/x কে আমরা p ধরেছিলাম। ঠিক আছে, মাথাটা একটু ওপেন রাখবে। ঠিক আছে, তাহলে কি 1 এবং 2 তে x ইকুয়াল টু, সরি, আচ্ছা চলো, x ইকুয়াল টু কি ধরেছিলাম আসলে, 2 তে p ইকুয়ালস টু 1/y এবং q ইকুয়ালস টু 1/x ধরা হলো। ঠিক আছে, তো এখন এই দুটাকে কিভাবে সলভ করতে পারবো দেখে নাও। এখানে তো 7p, এখানে 8p, এই দুটাকেও মানে ইকুয়াল করা যাবে, কিন্তু একটু বড় সংখ্যা পূরণ করতে লাগবে। এখানে 2q, এখানে 7q, এই দুটাকেও পূরণ করা যাবে। এই লাইনটাকে যদি আমরা 7 দিয়ে পূরণ করে নিই, এই লাইনটাকে যদি আমরা 2 দিয়ে পূরণ করে নিই, এটা হয়ে যাবে 14q, এটা হয়ে যাবে 15q। ঠিক আছে, চলো করি। অপনয়ন প্রতিস্থাপন দরকার নেই, হ্যাঁ, সময় বাঁচবে, তোমরা করে দেখতে পারো প্রতিস্থাপনে, আমার কোনো প্রবলেম নেই। তাহলে চলো 7p - 2q, সেটা 1 তো ছিল, তাহলে সেটাকে আমরা কি দিয়ে পূরণ করে নিই, 7 দিয়ে। তাহলে 7 দুগুণা কত হয়ে যাবে 14, মানে সেটাকে যদি 7 দিয়ে পূরণ করে নিই, তাহলে এখানে 7, 49p - 14q ইকুয়ালস টু 7 দিয়ে তো 5 7 35। এই হয়ে গেল 1 × 7 ইমপ্লাইজ 1 কে 7 দিয়ে, এবং 2 কে আমরা কি 2 দিয়ে পূরণ করব, 2 × 2 কত হবে, 8 দুগুণা 16p প্লাস 7 দুগুণা 14q ইকুয়ালস টু 2 × 15 30। এখন দেখো, এখন কি অনেক সময় পরে এটা এসেছে, হ্যাঁ, এই যে সমান সমান পদ, সেগুলোর চিহ্ন কি উল্টা, উল্টা চিহ্ন থাকলে কি করবো আমরা, এই দুইটা সমীকরণকে প্লাস করবো, প্লাস। আর প্লাস করতে কি লাগে না, আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন করতে লাগে না। ঠিক আছে, তাহলে 49 আর 16 বা 9 6 15 5 হাতে 1 4 5 আর হাতে 6 65p, এই দুটাকে প্লাস, মানে প্লাস 14q - 14q চলে যাবে, এই দুটাকে প্লাস করলে 65 হয়ে যাবে। তাহলে 65 ডান দিকে এরকম আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, এখন আমি করিয়ে দিলাম, মানে এখানে কিন্তু 0 না, এখানে কত থাকবে 1 থাকবে। চলো আর করাচ্ছি না, তোমরা হয়তো ভুল বুঝে যেতে পারো। তাহলে p ইকুয়ালস টু কি হবে, 65/65 ক্যান্সেল, তাহলে কত 1, p এর মান বের হয়ে গেল। p এর মান কোথায় বসাবো এখন, p এর মান 1 আর 2, তাহলে চলো 1 এ বসিয়ে দিই, p এর মান 1 এ বসাই, তাহলে কি হবে
7p তো, তাহলে 7 into 1 minus 2q equals to 5 implies 7 minus 5, এই 5টাকে বাম দিকে নিয়ে আসলাম এবং এই minus 2q-টাকে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে প্লাস 2q, মানে এখানে থাকবে 2 equals to 2q, মানে কি আসলে q equals to এই 2/2 হবে, এই 2/2, আর আমি ডান দিক বাম দিক করে নিলাম, তাহলে q equals to 1, মানে pও 1 আর qও 1, তাহলে x এবং y কত? এখন তোমরা করতে পারবে কি পারবে না? চলো আমি করে দিই। তাহলে প্রথমে এখানে কি ধরেছিলাম, এই লাইনে p equal to 1/y ধরেছিলাম তো, অতএব p equals to 1/y implies p এর মান কত? 1 1 1 1 1 equals to 1/y, তাহলে y equals to কত হবে? y equals to 1 হয়ে যাবে, y কে y, 1 কে 1, y equal to 1, এবং একইভাবে q equal to কত ধরেছিলাম? 1/x প্লাস q এর মান কত এখান থেকে পেয়েছি? 1 equals to 1/x প্লাস, তাহলে x কত হয়ে যাবে? 1, x একে y equal to 1, q equal to 1 হয়ে গেল। এখন এই জায়গায় তোমরা এটা বসিয়ে দেখতে পারো, এখানে যদি 7 থেকে 7 1 যদি বসাই, এখানে যদি 1 বসাই, তাহলে 7 minus 2 থাকবে 5, আর 1 একে 1 মানে 5/1, তাহলে বাম দিক আর ডান দিক ইকুয়াল হয়ে গেল। এই জায়গায় তোমরা দেখতে পারবে, এই জায়গায় এটা 1 মানে 8, এটা 1 মানে 7, 8 থেকে 7 গেলে 1, উপরে 1 আর নিচে 1 একে 1, তাহলে সরি 7 গেলে কেন 8 আর 7 প্লাস হলে 15 আর নিচে 1, তাহলে হয়ে গেল। ঠিক আছে, চলো এখন কি করব, তোমরা 6 নম্বর কি করবে জানো? 6 নম্বর ঠিক একইভাবে 6x plus 3y equal to 6xy দেওয়া আছে, তো এটা তোমরা কিভাবে রিডিউস করবে জানা আছে? তো জানা না থাকলে তোমরা উভয় দিকে xy দিয়ে পূরণ করে নেবে। 6 নম্বরকে 6x plus 3y equal to 6xy যেটা আছে সেটা তো উভয় দিকে তোমরা xy দিয়ে প্রথমে ভাগ করে নেবে, সরি পূরণ না, ভাগ করে নেবে, তাহলে ডান দিকে 6 এর সাথে যে xy আছে সেটা চলে যাবে এবং সবটির নিচে এরকম হয়ে যাবে। এই বাম দিকের যে জিনিস আছে যেমন 6x plus 3y সেটার নিচে এরকম একটা xy এসে যাবে, এবং 2x plus 4y সেটার নিচেও একটা কি এসে যাবে? xy এসে যাবে। এরপরে যখন xy আসবে তখন তোমরা এরকম ভেঙে এটা যেভাবে সলভ করলাম ঠিক একইভাবে করবে। ঠিক আছে, এখন চলো শেষেরটা করে নিই। 8 নম্বর কি খুব ইজি, ঠিক আছে, খুব ইজি। কিভাবে দেখো, সব আসলে অঙ্ক সবগুলো ইজি, তোমরা একটু ভয় পেয়ে যাও। 1/3x plus y আর প্লাস 1/3x minus y, 1/3x plus y আর কি প্লাস 1/3x minus y equals to 3/4, এরকম তো 4। ঠিক আছে, এটাকে প্রথমে আমরা রিডিউস করে নিই, রিডিউস মানে লঘুকরণ করে নিই, পরে সমীকরণটা লিখবো। কারণ কি আমরা অ্যাকচুয়ালি কি করছি? সলভ করছি, সলিউশন করছি। সলিউশন করতে দুইটা প্রথমে লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে আমরা কি করতে পারি, পরেরটা দেখে নিই। আচ্ছা, এখানে আমরা পুরোপুরি এই 3x প্লাস 1/3x প্লাস y সম্পূর্ণটাকে আমরা কি ধরে নিতে পারি? p ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এই সম্পূর্ণটা কি হয়ে গেল? p। এখানে 1/3x মাইনাস y সম্পূর্ণটাকে আমরা কিউ ধরে নেব, তাহলে কি হয়ে যাবে? 3/4, ব্যাস হয়ে গেল। আর কি এখানে একটা জিনিস করে নেই, এই যে ভগ্নাংশ আছে তো ডান দিকে, সেটাকে এর আগে এটা করার আগে প্রথমে ডান দিকের ভগ্নাংশটা আমরা ঠিক করে নিই। মানে এখানে 4 আছে তো নিচে, তাহলে আমরা বাম দিকে এবং ডান দিকে কিউ করে নেব, 4 দিয়ে পূরণ করে নেবো। তাহলে এখানে 4 আসবে, এখানেও 4 আসবে, এখানেও 4 আসবে, এই 4টা ক্যান্সেল হয়ে শুধু ডান দিকে কি থাকবে? 3 থাকবে, ভগ্নাংশ চলে যাবে। তাহলে কি হলো? 4/3x plus y প্লাস 4/3x minus y ইকুয়ালস টু এখানে শুধু 3। আর কারণ লিখতে পারো তোমরা, উভয় দিকে 4 দিয়ে গুণ করা হলো, বলে দিলাম মুখ দিয়ে, কিন্তু তোমরা লিখবে উভয় দিকে 4 দিয়ে গুণ করা হলো। উভয় দিকে মানে বাম দিকে এবং ডান দিকে। এখন কি লিখে নিই আমরা? এই 4 আর 1/3x plus y কে কি লিখবো? p।
প্লাস এই 4 বাম দিকে লিখে নিলাম 1/3x মাইনাস ওয়াইকে কি লিখব কিউ ইকুয়ালস টু 3, এটাকে 1 নম্বর। আর কি দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে 1/2 3x প্লাস ওয়াই, তাহলে 1/2 3x প্লাস ওয়াই এই 1 হয়ে গেল। আর কি মাইনাস আবার 1/2 3x মাইনাস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 1/8 এরকম। এখানেও কি ডান দিকে 8 আছে মানে ভাগ আছে, সেটাকে আমরা কি করে নেব, উভয় দিকে পূরণ করে নেব 8 দিয়ে প্রথমে। তাহলে কি হবে, এখানে যদি আমি 8 দিয়ে পূরণ করি 8/2 3x প্লাস ওয়াই মাইনাস 8/2 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, কারণ লিখে নেবে কি উভয় দিকে 8 দিয়ে পূরণ করা হলো। এই 8 এর সঙ্গে কি হবে, 2 গুণে 4 হয়ে যাবে, 2 8 এর মধ্যে 4 বার চলে যাবে, মানে আর যদি আমরা এখন যদি পি বসিয়ে দিই, এই যে এখানে কি থাকলো 4/3x প্লাস ওয়াই, তো 4টা বাম দিকে লিখে নেবো এবং 1/3x প্লাস ওয়াইকে পি ধরে নেবো, তাহলে কি হবে 4p, আর এখানে কি হবে মাইনাস, ঠিক একইভাবে 4টাকে বাম দিকে লিখে নেবো 1/3x মাইনাস ওয়াইকে কিউ ধরে নেবো, কি হয়ে যাবে -1, সেটা হয়ে গেল 2। এবং এই 1 এবং 2তে কিউ এবং ওয়াই কি ধরলাম আমরা, 1 এবং 2তে পি কি ধরেছিলাম 1/3x প্লাস ওয়াই, উভয় ক্ষেত্রে এখানেও এবং এখানেও পি ইকুয়াল টু কি ধরলাম 1/3x প্লাস ওয়াই, এবং কিউ ইকুয়াল টু কি ধরলাম আমরা 1/3x মাইনাস ওয়াই, এই ক্ষেত্রেও এবং এই ক্ষেত্রেও 1/3x মাইনাস ওয়াই ধরা হলো। চলো হয়ে গেল। এখন ইজি দেখো, কি ইজি জানো, দেখো আমি বলে দিই। এখন কি দেখো, এই ক্ষেত্রে 4p প্লাস 4q ইকুয়াল টু 3, এই ক্ষেত্রে 4p মাইনাস 4q ইকুয়াল টু -1। আগে যেভাবে আমরা উপনয়ন করেছিলাম শর্টকাট উপনয়ন, এখনও করব। এখন আমরা প্লাসও করতে পারি, আমরা মাইনাসও করতে পারি। কেন, এই দুইটা পদ যেহেতু সমান এবং চিহ্ন সমান, তাহলে প্লাস করলে মাইনাস করতে লাগবে, উপনয়নের যে নিয়ম। আর এই দুইটা পদ যেহেতু সমান 4q এবং 4q আর চিহ্ন কি অপোজিট, উল্টা উল্টি, তাহলে প্লাস করলে হবে। তাহলে এরকম যখনই আমরা সুযোগ পাই, আমরা মাইনাসের দিকে আমরা অগ্রসর হই না, আমরা কি হই প্লাসের দিকে অগ্রসর হই, সেটা আমাদের জন্য ভালো। তাহলে চলো 1 এবং 2কে এখন প্লাস করে নিই, মানে সমীকরণ 1 এবং সমীকরণ 2কে প্লাস করে নিই, আগে যেভাবে করেছিলাম। তাহলে কি করবো, সমীকরণ 1 এবং 2 যোগ করি। যোগ করলে কি হয় দেখো, বাম দিক যোগ এবং ডান দিক যোগ, ঠিক আছে। বাম দিকে কি আছে 4p প্লাস 4q, 4p প্লাস 4q, সেটার সঙ্গে কি যোগ করতে লাগবে, এটার বাম দিক 4p মাইনাস 4q, তাহলে ব্র্যাকেটে দিয়ে দিই আমি 4p মাইনাস 4q ইকুয়ালস টু এটার ডান দিক কি 3, এটার ডান দিক কি -1, তাহলে প্রথমে যোগ দিই, যোগ দেওয়ার পরে সেই -1টাকে যোগ করবো, ঠিক আছে, মানে 3 এর সঙ্গে -1টাকে প্লাস করলাম। এখন কি ব্র্যাকেট ওপেন করে নিলে কি হবে 4p প্লাস 4q প্লাস 4p মাইনাস 4q ইকুয়ালস টু 3 -1, প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে 4q প্লাস 4q মাইনাস 4q ক্যান্সেল, মানে 4p হয়ে যাবে 8p, ডান দিকে কে দেখবে 3 থেকে 1 গেলে 2, মানে p ইকুয়ালস টু 2/8, 2 একে 2, 4 2 8, মানে 1/4 হয়ে গেল। এখন আমাদের পি তো পেয়ে গেলাম 1/4, এবং সেই পি এর মান 1 হোক বা 2 হোক, যে কোনো একটি জায়গায় আমরা বসিয়ে দেবো, যেভাবে অপনয়নে আমরা বসিয়ে দিই। এখানে তো অপনয়নই করলাম আসলে, ঠিক আছে, এই যে যোগ করলাম, তাহলে যে কোনো একটি জায়গায় যদি বসিয়ে দিই, কোথায় বসাবো, এখানে যোগ আছে, এখানে বসিয়ে দিই, এখানে বসালে ভালো হবে। তাহলে কি বলবো, পি এর মান 1-এ বসে, সিম্পল। 1-এ বসালে কি হবে, তোমরা করে নাও, 4 ইন্টু পি কত, পি মানে এখানে 1/4 প্লাস 4q ইকুয়ালস টু 3, এখানে a4 ক্যান্সেল হয়ে যাবে যেহেতু মধ্যে পূরণ আছে, তাহলে কি হবে প্লাস 1 প্লাস 4q ইকুয়ালস টু 3 প্লাস 4q ইকুয়ালস টু 3 মাইনাস 1 প্লাস 4q ইকুয়ালস টু 2 প্লাস q ইকুয়ালস টু 2/4
2 একে 2 2 4 ইকুয়ালস টু 1/2। মানে পি কত পেলাম 1/4 এবং কিউ কত পেলাম 1/2। এখন পি আর কিউ লাগে না, আমাদের কি লাগে এই এক্স এবং ওয়াই এর মান। তাহলে আমি ডান দিক থাকুক, আমি বাম দিকটা মুছে সেগুলো করি। তাহলে কি হবে, অতএব পি পি কি ছিল আমাদের, আচ্ছা চলো আমার বই আছে সেখান থেকে দেখে নেব। পি আমরা কি ধরেছিলাম, পি ইকুয়াল টু কত ধরেছিলাম 1/3x প্লাস ওয়াই, ঠিক তো 1/3x প্লাস ওয়াই। এবং এই পির মান আমরা এখানে কত পেলাম 1/4, মানে 1/4 ইকুয়ালস টু 1/3x প্লাস ওয়াই। এই অঙ্কটা একটু লেন্দি হবে, ঠিক আছে। এখানে আবার দুইটা এসে যাবে, সেই দুইটাকে আবার আমাদের সলভ করতে লাগবে, আগে যেভাবে আমরা শ্রুত এবং মুখার ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে উভয় দিকে যদি আমি পাল্টিয়ে নিই তাহলে কি হবে 4 ইকুয়ালস টু 3x প্লাস ওয়াই, ঠিক আছে। এটাকে যদি এভাবে লিখি কি হবে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, এটাকে 3 দিয়ে দিই। এবং আমাদের কি জানি কিউ ইকুয়ালস টু কিউ কত, আচ্ছা কিউ কত ধরেছিলাম 1/3x মাইনাস ওয়াই, 1/3x মাইনাস ওয়াই। তাহলে কিউ এর মান কত পেয়েছিলাম 1/2, 1/2 ইকুয়ালস টু 1/3x মাইনাস ওয়াই। তাহলে উভয় দিক যদি উল্টিয়ে নিই তাহলে কি হয়ে যাবে 2 ইকুয়ালস টু 3x মাইনাস ওয়াই। আর যদি এটাকে বাম দিক ডান দিক করে নিই 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, এটা হয়ে গেল 4 নম্বর। এখন এখন কি, এখন এই দুইটাকে আবার উপনয়ন করতে হবে। এখন ইজি, আবার প্লাস করে নেবো, কেন এটা প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই আছে, এই দুটা সমীকরণকে কি করে নেবো প্লাস করে নেবো। এখন কি করি 3 প্লাস 4 যদি করি তাহলে কি হবে এই 3x প্লাস ওয়াই, আর এখানের এগুলো প্লাস 3x মাইনাস ওয়াই, উপরে 4 নিচের 2, এখানে কি হবে 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, এখানে কি হবে মাইনাস ওয়াই মাইনাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, মানে 6x ইকুয়াল টু 6 প্লাস x ইকুয়াল টু 6/6, মানে ইকুয়ালস টু 1 হয়ে গেল x এর মান, ঠিক আছে। এবং এই x এর মান কোথায় বসিয়ে দেবো 3তে বসিয়ে দেবো, ঠিক আছে। আবার ডান দিক মুছাতে হবে, তাহলে মুছে ফেলি ডান দিক। এখন কি হবে x এর মান আমরা বলবো 3তে বসাই, বসালে কি হবে 3তে 3x, তাহলে 3x এর জায়গায় কত 1 ইন্টু 1 প্লাস y এর জায়গায় y ইকুয়ালস টু 4 এর জায়গায় 4 প্লাস 3 প্লাস y ইকুয়াল টু 4 প্লাস y ইকুয়াল টু 4 মাইনাস 3 প্লাস y ইকুয়াল টু 1, এই হয়ে গেল, ঠিক আছে। তাহলে কত রেজাল্ট বের হয়ে আসলো x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1। চলো শেষ, একটু লম্বা টাইপের ছিল, সলভ হয়ে গেল, ঠিক আছে। এখন 2 নম্বরের কয়েকটি 3টি দেওয়া আছে, 3টির মধ্যে শুধু একটি করাবো আমি, অন্য দুটি তোমরা করবে, এরপরে শেষ হয়ে অন্য দুটি কিন্তু আমি সমীকরণ কীভাবে বের হয়ে আসবে সেই সমীকরণটা আমি নিজে লিখে দেবো, ঠিক আছে। চলো।